কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। তিনি ঠিক একদিন আমার সব স্বপ্ন, শখ, আহ্লাদ, ইচ্ছাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য, কেননা আমাদের যে রেগুলার লাইফস্টাইল ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোতে আমরা সব সময় চেষ্টা করি কিছু না কিছু এমনভাবে তুলে ধরার জন্য, যেটার কারণে দেখা যায় যে যারা আমাদের নতুন গৃহিণী আপুরা আছেন, সংসার করছেন, তাদের একটু হলেও উপকার হবে। এছাড়া আমাদের এই লাইফস্টাইল ভিডিওগুলো আমাদের অনেক আপু, আন্টিরা, ভাইয়ারাও দেখেন মাঝে মাঝে। তো সবার জন্যই দেখা যায় যে কোনো না কোনো দিক থেকে হয়তো একটু হলেও উপকারে আসে। আমরা সবাই দেখা যায় যে সব কিছু সবসময় জানি না কিংবা শিখেও থাকি না। এক একজনের কাছ থেকে কিছু দেখে শিখে তারপর নিজেকে এটার মধ্যে রূপান্তরিত করি। যেমন দেখা যায় যে আমার যখন নতুন সংসার ছিল, তখন কি আমি এত কিছু পারতাম? কখনোই পারতাম না। আমি দেখা যায় যে কখনো নিজের বোনের থেকে কিংবা কখনো নিজের ভাবির থেকে কিংবা এর থেকে ওর থেকে। আর এখন বেশি অংশ যেটা শিখছি সেটা হচ্ছে ইউটিউবে আমার সকল আপু, ভাইয়া, আন্টিদের থেকেই বেশি অংশ শেখা হচ্ছে। যেহেতু প্রায় সময় দেখা যায় যে আমার প্রিয় ভালোবাসার কিছু আপু আছেন, আন্টি আছেন, ওদের লাইফস্টাইল ভিডিওগুলো দেখি। তো ওনারা অনেক সুন্দর করে ওনাদের সংসারটাকে এগিয়ে নিয়েছেন। আমাদের সংসার জীবন তো এই তো 5, 6, 7 বছরের একটা সংসার জীবন। আর দেখা যায় যে এখানে ইউটিউবে এমন অনেক আপুরা আছেন, আন্টিরা আছেন, যাদের 20 বছর, 25 বছর কিংবা এরও বেশি হয়েছেন সংসার জীবন। তো তারা কি শেয়ার করছেন, কিভাবে তাদের জীবনটা এতটা দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন, সেই সকল কিছু কিন্তু ওনারা সুন্দরভাবে শেয়ার করেন। আর ওনাদের থেকে কিন্তু আমরা ওইগুলো শিখে থাকি। আমাদের মায়েরা শিখেছিলেন ওনাদের দাদিদের মুখের কথা থেকে, আর আমরা এখন যা কিছু শিখছি সেটা হচ্ছে এই যে ব্লগ ভিডিও থেকে। দেখা যায় যে আজকালকার মেয়েরা যেটাই হোক না কেন, দেখা যায় আমরা একটা কিছু রান্না করব, তো দেখা যায় সেটা পারি না, তখন টুকুস করে যেটা করি ইউটিউবে সার্চ দেই, আর তারপর কিন্তু সেটা আমরা দেখে মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলি, আর তারপর কিন্তু সেটা আমরা করে ফেলি। তো এমনই কিছু কাজকর্ম দেখা যায় যে আমার আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার দেখা যায় যে বাসায় ফ্রোজেন করার মতো কি জিনিস ছিল, ওইগুলোই আসলে একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম, আর আপনাদের সাথে এদিক থেকে বক বক করছিলাম। তো নানান কাজ করা হয়, আসলে টুকটাক করে এখন সব কাজই করি। আর দেখা যায় যে করা হয় সব নাকি মুখে দৌড়াদৌড়ি করে। এখন যেহেতু আমার ছোট বাবু আছে, তো আগের মতো নীরবে বসে বসে ক্যামেরা ফিটিং করব, তারপর ক্যামেরার সামনে বসে বসে পরিপাটি হয়ে কাজ করব, সেটা আসলে হয়ে ওঠে না। আর এলোমেলো কিছু আমার ক্যামেরায় দেখাতেও ভালো লাগে না। তো তার জন্য আমি দেখা যায় যে সব সময় ভিডিও শেয়ারও করতে পারছি না। তবে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা হচ্ছে নিয়ম মাফিক। যেভাবে আগে কাজকর্ম করতাম, সংসারটাকে গুছিয়ে রাখতাম, এখনও ইনশাল্লাহ ওইভাবেই করছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে দিনটা পার করছি। তো দেখা যায় যে বাচ্চারা ছোট থাকলে মায়েদের যেটা হয় আর কি, তাড়াহুড়া করে খেতে হয়, তাড়াহুড়া করে কাজ করতে হয়। আর আমারও এখন সেই অবস্থা, সব কিছু একটু তাড়াহুড়া করেই করতে হচ্ছে। আর যার জন্য দেখা যায় যে আমি ভিডিওটাও রেগুলার শেয়ার করছি না, তার মধ্যে ভিডিওতে তেমন কিছু তুলেও ধরতে পারি না, এই আর কি। তো সামনেই যেহেতু রমজান চলে আসছে, রমজান খুবই কাছাকাছি। আর রোজা আসার আগে দেখা যায় যে আমরা মা বোনেরা যেটা করে থাকি, সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেই। যেহেতু রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, তো এই মাসে একটু ইবাদতটা বেশি করার চেষ্টা করি। আর তার জন্য দেখা যায় যে কাজগুলো একটু আগে গুছিয়ে রাখলে আমাদের রমজান মাসে একটু সুবিধা হবে, তো সেটাই করে ফেলার চেষ্টা করি। এখানে আইনে বাবা 10 কেজি আলু নিয়ে এসেছেন, তো সেটাকে আমি একটু শুকিয়ে ফেলবো। এটা ভিজা ভেজা মনে হচ্ছে, তো এটা আসলে বাসায় যদি বেশি দিন রাখি তাহলে নষ্ট হয়ে যাবে।
আর সামনেই দেখা যায় যে এখন রেগুলার আলু, শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো তো একদম অনেক বেশি বেশি প্রয়োজন, ভাজা পোড়া খাওয়া হবে আর তার জন্য এগুলো খুব বেশি দরকার হবে। তো আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কাজ তো আর একদিনে করা সম্ভব না, তাই কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর একটু একটু করে আপনাদের মাঝে সেটা শেয়ার করছিলাম। তো এখানে আমি বারান্দায় আলু, পেঁয়াজ আর শুকনো মরিচটা শুকাতে দিয়ে দিয়েছি। আর তার সাথে পাশাপাশি কখনো বাচ্চার কাছে যাচ্ছি, কখনো বাসার অন্য অন্য কাজে হেল্প করছি। তো সব মিলিয়ে এই তো আমার আজকের ভিডিওটা সাজিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। আবারও বলছি, প্লিজ সবাই দেখে যাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল আমার অন্য একটা দিনের একটু অংশ। সেটা হয়েছে আমার শ্বশুর বাবা শহরে থাকেন, আপনারা জানেন তো কোন শহরে থাকে সেটা জানেন না। আসলে অনেক সময় অনেকে কমেন্ট করেন, অনেকে রিপ্লাই দিতে পারি, আবার অনেকে দিতে পারি না। অনেকেটা দেখা যায় যে ভিডিওর মাঝখানেই বলে দেয়। তো দেখা যায় ওই দিন হয়তো ওই আপুটা আমার ভিডিও দেখেন না, তার জন্য দেখা যায় যে পরে আবার এই কমেন্টটা আসে। তো আমার শ্বশুর যেহেতু চট্টগ্রামে থাকেন, তার জন্য চট্টগ্রামের অনেক কিছুই আমরা খেতে পারি। যেমন দেখা যায় যে সাগরের মাছ, তারপরে হচ্ছে শুটকি, এছাড়া আরও অনেক কিছু চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনেক কিছুই আমাদের খাওয়া হয়, যেটা আসলে আমি আগে কখনোই জানতাম না। বিশেষ করে এই মাছগুলোর সাথে আগে আমার তেমন কোনো পরিচয় ছিল না। বাবার বাড়িতে থাকতে রুই, কাতল, পাঙ্গাস, তারপর হচ্ছে ব্রিগেড এগুলোই চিনতাম, ইলিশ, চিংড়ি এতটুকুর মধ্যে আমরা বরাদ্দ ছিলাম। বাট এই যে পুয়া, লইট্টা, তারপর আরও চৈকা, আরও কী মাছের নাম বাবা বলেন চট্টগ্রামের, তো ওইগুলোর সাথে অত একটা পরিচিত ছিল না। তো এখন দেখা যায় যে বিয়ের পর আমি অনেক মাছ চিনি, বিশেষ করে চট্টগ্রামের অনেক মাছ চেনা আছে এখন। আজকে 7 বছরে প্রচুর মাছ খাইয়েছেন বাবা। এক একবার দেখা যায় যে নতুন নতুন কিছু মাছ নিয়ে আসেন আর ওইগুলোর সাথে আমাকে পরিচয় করান। তো প্রায় সময় বাবাকে বলি যে যতদিন বাবা আছেন চট্টগ্রামে ততদিনই আসলে এই মাছগুলো খাওয়া হবে। আর বাবা চলে আসার পর আমরা যদি চট্টগ্রামে যাই তাহলে হয়তো আনতে পারবো, এছাড়া আর আনা হবে না। তো তার জন্যে দেখা যায় যে বাবা সব সময় আসার সময় নতুন নতুন বেশি বেশি করে মাছ নিয়ে আসেন। এগুলো যেহেতু সামুদ্রিক মাছ, এগুলো খেলে সবার জন্যই ভালো। আর এখন যেহেতু ওনার নাতিরা আছেন, নাতি হয়েছেন, নতুন করে আরও একজন এসেছেন, তো তার জন্য এখন বাসায় প্রচুর মাছের প্রয়োজন হয়। আর তার জন্য বাসায় এখন ভরপুর মাছ আনা হয়। তো বাবাও অনেকগুলো মাছ নিয়ে এসেছেন আর ওইগুলোই সকালবেলায় সবাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এগুলোকে তো কেটে তারপর ঢুকাতে হবে, তো তার জন্য এখানে আয়নের বাবাও হাত লাগিয়েছেন। এখন যেহেতু সিজনারি সমস্যা, তো তার জন্য দেখা যায় যে কখনো ঠান্ডা লাগছে, কখনো আবার গরম লাগছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যেন প্রত্যেকের বাসায় একটাই প্রবলেম, কখনো কাশি, কখনো সর্দি, এটা সেটা লেগেই আছে। তো আমার বাসায়ও সেম সেই সমস্যাটাই হয়েছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে বেশি ভয় পাই নিজের থেকেও। তো কথা বলতে বলতে এখানে কিন্তু সব মাছ অফ ক্যামেরায় কাটাকাটি শেষ। আর খুব বেশি ক্লিন করে নিই যেহেতু অনেক মাছ, তো এত মাছ আসলে একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করাটা অনেকটাই কষ্টের হয়ে যায়। তো তার জন্য আর কি আমরা ভাবছিলাম যে কোনোভাবে এখন একটু ধুয়ে রেখে দেব, আর পরে যখন রান্না করব একটু একটু করে পরিষ্কার করব, তখন তো অল্প মাছ থাকবে, পরিষ্কার করতে কষ্ট হবে না। তো অনেক কাজ তো হয়েছে, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেকটা খিদেও পেয়েছে। তো ঝটপট আসলে কি তৈরি করব সেটাই ভাবছিলাম। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে না, ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলি। তো তার জন্য এখানে আমি একটু ঝটপট রান্না করতে চলে এসেছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে খাওয়ার তেমন কোনো অভ্যাস ছিল না, কিন্তু আজকে কেন জানি একটু খিদে পেয়েছে। তো তার জন্য ভাবলাম যে এখানে একটু পাস্তা রান্না করি। পাস্তা আমার আপুরা বেশ ভালো রান্না করতে পারেন। তো আমাদের বাসায় আসলে পাস্তাটা আমরা খুব ঘরোয়াভাবে রান্না করি। পাস্তা বলতে ভুল হবে, আমরা দেখা যায় যে নানান ধরনের যে রেসিপিগুলো করে থাকি বাসায় একটু ডিফারেন্টভাবে। সেটার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ঘরের যে মশলাগুলো আছে, ঘরোয়া যে রান্নার যে স্বাদ আছে সেটা ধরে রাখার চেষ্টা করি। আমাদের বাসায় চিজ, বাটার, তারপর হচ্ছে ঘি, এসব জাতীয় খাবার খুবই কম পছন্দ করে। তো তার জন্য ওই
ওইগুলো আসলে কখনোই খুব একটা ব্যবহার করা হয় না, খুব কম আমরা ইউজ করি। তো তার জন্য দেখা যায় যে আমরা আমাদের মতো করেই রান্না করে ঝাল মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি যেটা করেছি, পাস্তা রান্না করার জন্য পেঁয়াজ, তার সাথে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। সাথে একটু রসুন বাটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি, আর দিয়েছি নুডলসের যে মশলা আছে সেটা দিয়ে, মশলা দিয়ে ভালোভাবে সব কিছুকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম অফ ক্যামেরায় আগে থেকে পাস্তাটাকে, সেটা দিয়ে দিব। খুবই নর্মাল একটা রেসিপি, এটা মুখে বলে দিয়ে দিয়েছি, কেননা আসলে এই রেসিপিটা আহামরিভাবে শেয়ার করার মতো কোনো কারণ নেই। এটা খুবই নর্মাল একটা রেসিপি। তবে হ্যাঁ, যারা ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা খাবার। নাস্তায় কিংবা যে কোনো টিফিন টাইমে এটা আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। অফ ক্যামেরায় আমি আবারও এখানে কিছুটা সস আর দিয়ে দিয়েছি নুডলসের মশলা। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এই যে পাস্তাটা আছে এটা আমার এত বেশি ভালো লাগে, এত বেশি মজা লাগে যা বলার বাহিরে। তো এটা মজা লাগার বিশেষ কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেন সস, আসলে টমেটো সসটা একটু বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় যেন পাস্তার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো তার জন্য আমি সেটাই করি, একটু সসটা বাড়িয়েই দেই। লাস্ট পর্যায়ে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নেব। তো এই তো ছিল আমার হঠাৎ করে খিদে পেয়েছে, আর যার জন্য আমি হুটহাট করে একটু রান্না করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আজকে প্রথম এসে থাকেন, আমার কথাগুলো যদি আজকে প্রথম শুনে থাকেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু পরিমাণেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো বাবা এসেছেন, আর আমি চেষ্টা করি বাবা যখনই আসে একটু নতুন নতুন করে কিছু খাওয়ানোর জন্য। বাবা যেমন আমাকে নতুন নতুন কিছু মাছ খাওয়ায়, আমিও চেষ্টা করি বাবাকে নতুন নতুন কিছু রেসিপি করে খাওয়ানোর জন্য। তো পিৎজা দেখা যায় যে বাবা সবসময় বাইরের পিৎজাই খেয়েছেন, আমার হাতের তৈরি পিৎজা কখনো খাননি। আর আয়ন খুব বায়না করছিল আজকে বেশ কিছুদিন থেকে যে ও পিৎজা খাবে বাসায়, তাও আম্মুর হাতের পিৎজা। তো তার জন্য দেখা যায় যে আমি বললাম যে ঠিক আছে, আমি পিৎজাটা বাসায় বানাই দেবো। তো তার জন্য আর খুব বেশি দেরি করলাম না, যেহেতু বাবাও এসেছে ভাবলাম যে আজকে বানিয়ে দিই। তো তার জন্য আজকে বানিয়ে নিয়েছি। আর বাবা তো খুব বেশি সময় হাতে নিয়ে আসে না, দেখা যায় যে একদিন কিংবা 2 দিনের সময় নিয়ে আসে। তো এর মধ্যে আমি যতটুকু করতে পারি আর কি। অনেক দিন পর যেহেতু ভয়েস দিতে বসি, তো তার জন্য দেখা যায় যে অনেক কথা জমে যায়, আপনাদেরকে আসলে কোনটা রেখে কোনটা ভুলবো নিজেও বুঝতে পারি না। তার মধ্যে এখন আবার একটা প্রবলেম, একটু ঠান্ডা লেগেছে, কখনো গলা বন্ধ হয়ে আসছে তো কখনো নাক বন্ধ হয়ে আসছে। তো কথা বলতে গিয়ে বারবার একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য দেখা যায় যে মাঝে মাঝে আমি চুপ হয়ে যাচ্ছিলাম, এই আর কি অবস্থা। আমার ভালোবাসার কিছু আপুদের সফলতা দেখে আমার অনেক বেশি ভালো লাগে, সত্যি কথা যেটা। আর এখানে আরও একটা কথা বলে রাখি, এটা আমি আগে থেকে যে রূপচাঁদা মাছ নিয়ে এসেছিল বাবা, তো ওইখান থেকে একটা রূপচাঁদা মাছ আমি সকালে এটাকে মশলা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, সব রকমের মশলাপাতি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। তারপর কিন্তু এটাকে আমি বারবিকিউ করে ফেলেছি। আর এই মাছটা বারবিকিউ করার পর এত বেশি টেস্টি ছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে বাবা আর আয়নের বাবা তো অনেক পছন্দ করেছেন। তো আমি একটু সাজিয়ে গুছিয়ে ওনাদের সামনে দিচ্ছিলাম। আসলে সব খাবার আমি একসাথে বানিয়ে তারপর বাবার সামনে দেব সেটা আমার এবার সম্ভব হয়নি, যেহেতু ছোট বাবু ছিল। তো তার জন্য একটু পরপর একটু একটু করে দিচ্ছিলাম, আর বাবা একটু একটু করে খাচ্ছিল, সব কিছু একসাথে তৈরি করা হয়নি। এখানে দেখেছেন যে সকালবেলা অনেকগুলো টমেটো কিনেছিলাম, অনেক ফ্রেশ ফ্রেশ ছিল টমেটোগুলো। তো ওইগুলো থেকে বাকিটা অর্ধেকটা প্রায় 5 কেজির মতো, 10 কেজি কিনেছি, 5 কেজির মতো এখানে কেটে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দেব তার জন্য। আর
সাথে ফুলকপি। এবছর ফুলকপি এত বড় বড় ফুলকপি দেখছি, দেখেই শান্তি লাগছে। খাওয়াটা বড় কথা না, আমার কাছে দেখেই ভালো লাগে। এত সুন্দর সুন্দর সবজি, ইচ্ছে করে যে খেতে পারি আর না পারি সব কিছু নিয়ে নেই, এমন একটা অবস্থা। তো এখানে আমি কিছুটা ফুলকপি 2টা প্যাকেটে করে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে রাখবো, দেখি কেমন হয়। অনেক আপুকেই দেখি, তো তার জন্য আমি একটু রেখেছি। অনেকে দেখি যে একটু গরম পানিতে ভাপিয়ে তারপর রাখেন, আমি সরাসরি এটা কাঁচাই রেখে দিচ্ছি। আর সাথে টমেটোটা আমি সবসময় এভাবেই কেটে তারপর রেখে দিই ডিপ ফ্রিজে। তখন দেখা যায় যে আমার জন্য একটু সুবিধা হয়, যখন আমি রান্না করি তখন সাথে সাথে একটু পরিমাণ মতো নামিয়ে তারপর কিন্তু আমি রান্না করতে পারি। তো অনেক তো বকবক করেছি, টানা 15 মিনিটের মতো অনেক কথা বলেছি, আর বেশি কথা বলবো না। দেখতেই পাচ্ছেন বেলাও শেষ, তার মানে হচ্ছে আমার ভিডিওটাও শেষ দিকে। তো ভালোবেসে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন, কেমন লেগেছে সেটাও জানাবেন। তো আজকের মতো আমি এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।